যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা স্বীকার পাচ্ছেন তারা শিবির করতেন। শিবির করা দোষ কি নির্দোষ সেটা আমি বলবো না, কিন্তু আত্মগোপন করেছিলেন তো। এ থেকে বোঝা যায় যে ডক্টর ইউনূস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনস্পিরেসির মাস্টারমাইন্ড। এইটা কোনো পুলিশের কাছেও থাকার কথা না। এটা তাইলে আসলো কোত্থেকে? এক। দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে। এই হেলিকপ্টার গুলো কার? এই আন্দোলনটার নাম কি? 5 তারিখ পর্যন্ত ছিল এটা কোটা বিরোধী আন্দোলন, রাইট? 6 তারিখ তারা মুক্তি পাওয়ার পরে বললো বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী কি? বৈষম্য কার সাথে কার? না, আমার মনে হয় বৈষম্য বিরোধী আন্দোলন আগে থেকেই কোটা ছিল একটা পর্যায় পর্যন্ত। এরপর জুলাইতেই কিন্তু ওরা পরিবর্তন করে এটাকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ দিয়েছে। আমি যদি আমার ভুল না হয় তাহলে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যখন ডিবির হেফাজতে, তখন পর্যন্ত তারা কোটা বিরোধী আন্দোলনের নেতা। 6 সমন্বয়ক, 1 মহিলা 5 জন পুরুষ। এবং তখন আমরা একটা রিট, আমাদের ভিতর 2 আইনজীবী রিট করলো, আমি একজন আইনজীবী ছিলাম তাদের। তো সেখানে রিটটা হলো এই, এদেরকে কোন আইনে গ্রেপ্তার করা হলো এবং কেন করা হলো, আর এই দেশব্যাপী গুলিটা বন্ধ করো। এটা নিয়ে কোর্টের ভেতর খুব বাহাস হয়, ঝগড়াঝাড়ি এটা হয়। হওয়ার পরে কোর্ট একটা স্টাইজে এক্সাইটেড হয়ে গভর্নমেন্টকে বলে যে উনি যে ডিবির হারুন উনি ভাত খাওয়াইয়া এই যে নিজের ফেসবুকে যে পোস্টটা দেন এটা কি জাতির সাথে একটা মস্করা পেয়েছেন? জাস্ট এই ল্যাঙ্গুয়েজ। উনি ভাত খাওয়াইতেই পারেন, কিন্তু আবার এটা ফেসবুকে উনি পোস্ট দেবেন কেন? আর তাদেরকে কোন আইনে কিভাবে হইলো এটা নিয়ে পরদিন হিয়ারিং হবে। এর মধ্যে তো উল্টেই গেল সবকিছু। তারা মুক্তি পাইল, মুক্তি পাওয়ার পরই পরদিন থেকে শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন। ওকে, অসুবিধা নেই। এখন বৈষম্য কার সাথে কার? যেমন আজকে মামুনুল হকের একটা বক্তৃতা শুনলাম ইউটিউব না কোথায়, যে নারীর যদি কোনো অংশ দেখা যায় দৃশ্যমান হয় সেখানে, টেলিভিশন থেকে না, আমি ইউটিউব থেকে পাইছি, আমার ইসেই আসছে, আসার পরে দেখলাম এই ধরনের কথাবার্তা হয়তো, এটা তো অস্বাভাবিক কিছু না। এই ধরনের কথাবার্তা হয়, এটা অস্বাভাবিক কিছু না। যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা স্বীকার পাচ্ছেন তারা শিবির করতেন। শিবির করা দোষ কি নির্দোষ সেটা আমি বলবো না, কিন্তু আত্মগোপন করেছিলেন তো। 1। 2 হলো শিবির যদি জামাতের অঙ্গ সংগঠন হয় তাইলে আমার একটু কথা আছে। যে জামাত 71-এ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান হানাদারের পক্ষে মুক্তি বাহিনীর বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, দলীয় সিদ্ধান্ত নিয়ে, তারা তো রাজনৈতিকভাবে এবং দলীয়ভাবে এখন পর্যন্ত ক্ষমা চায় না। 1। 2 হলো যে রিসেন্টলি খুলনার মিটিং এই সম্ভবত জামাতের আমির বলছে যে না 71-এ আমরা ভুল করি না, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার পর এটা ভারতের পেটে চলে গেছে। দিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ অফেন্সিভ। হইতে পারে যেখানে ভারতের ইনফ্লুয়েন্স আছে, কিন্তু পেটে চলে গেছে মানে আমার সার্বভৌমত্ব নাই, এটা উনি বুঝাতে চাচ্ছেন। এই ধরনের অফেন্সিভ কথাবার্তা যারা বলেন তারা কি দেশের মঙ্গল চায় না অমঙ্গল চায়? সেই প্রশ্নেই তো আমি বলবো যে এ থেকে বোঝা যায় যে ডক্টর ইউনূস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনস্পিরেসির মাস্টারমাইন্ড জড়িত ছিলেন। এই সরকারকে উৎখাত করার যে প্রকাশ্য রাজনীতিতে তো আসেন নাই উনি, তাইলে এই কনস্পিরেসির সাথে জড়িত। হি ইজ অলসো টু মি এ কনস্পিরেটর।
তুমি, এটা আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। উনি অনেক জ্ঞানী, বুদ্ধিমান, উনি পণ্ডিত মানুষ, শ্রদ্ধা, আমার থেকে বয়সে অনেক বড়, শিক্ষক মানুষ, সেই দিক থেকে আমি শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতিবিদ হিসেবে বিন্দু মাত্র তার প্রতি শ্রদ্ধাবোধ নাই, বিন্দু মাত্র নাই। ওই কথা শোনার পর, যেটা প্রি প্ল্যান, আগে থেকেই 4 বছর আগে থেকেই প্ল্যান করা হয়েছিল এবং সেই মাফিক হচ্ছে, হঠাৎ কিছু হয় নাই। দ্যাটস অল। এবং আমরাও দেখবো, আমরা তো আছি এই দেশের সিটিজেন, এই দেশেই জন্মাইছি, একটু বয়স বেশি হয়ে গেছে এই যা সাখাওয়াত ভাইয়ের মতো, তো কিন্তু এই সয়েলেই মরবো, এই সয়েলেই মাটি নেব, আল্লাহ যদি দেয়। আল্লাহ কোথায় মৌত দেবে এটা তো বলতে পারি না, মৌত যদি দেয় তাহলে এই মাটিতেই দিক, এই মাটিতেই যাতে মাটি পাই। আচ্ছা, তাহলে আমরা বিচারের প্রসঙ্গে কি দাঁড়ালো আমাদের, যে কার বিচার হওয়া উচিত এই গণহত্যার জন্য, আর কার কি কারণে গণহত্যার একটা গাইডলাইন আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ডেফিনেশনে এটা পড়ে কিনা দেখতে হবে। এবং এই জেনোসাইড এক্সপার্ট যারা আছেন তারা বলবেন। ওকে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন? অবশ্যই এটা একটা ঘৃণ্যতম হত্যাকাণ্ড হয়েছে। 1 মাসে 450-র উপরে সোফার, তখন পর্যন্ত আমাদের কাছে ছিল 450, 450-র উপরে গুলি খাওয়া, এটা একটা জঘন্যতম অধ্যায়। এটা ফ্যাসিস্টের একটা, ফ্যাসিজমের একটা নমুনা, এটা একনায়কতন্ত্রের একটা নমুনা। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটা বলেছিলেন 7.2 ভোট, তাই না, যদি আমার ভুল না হয়? জি, এইটা কোনো পুলিশের কাছেও থাকার কথা না। এটা তাইলে আসলো কোত্থেকে? 1, 2 হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে, এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে। এই হেলিকপ্টার গুলো কার? নিশ্চয়ই সেনাবাহিনীর না, তাই তো? আর এগুলো আসলো কোত্থেকে, কার কাছ থেকে? তাইলে যে অনেকে বলে যে থার্ড পার্টির ইনভলভ ছিল, আমার কাছে কিছু আছে। একজন উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা, তার স্মরণের জন্য বলি, দেখেন শাহবাগের পিজি হসপিটাল, বঙ্গবন্ধু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডাক্তার যারা বিএনপি ঘরানার না, তাদের প্রত্যেকের নামে মামলা হয়েছে। মিটফোর্ডের ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, এরা কোথায় কি করছে তাদের সেবা দেওয়া ছাড়া? এই ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে হইতেছে, শিক্ষকদের বিরুদ্ধে হইতেছে, শিক্ষক। এখন এরা যাবেটা কোথায়? সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে এই গণ আদালতেই। আর গণ আদালত তো নয়, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে গণহত্যার দায়। মুন্নি সাহা, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, ওই তারপরে কি ডিসিবির মঞ্জুরুল ইসলাম না মঞ্জুরুল হক, তার ইসে এরকম প্রায় 35 জন সাংবাদিক। এখন রাতারাতি এত এনিমি করে আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এইটা পালন করা। মূল যেটা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ইলেকশনটা দেওয়া। ইলেকশন দিলে পরই এটা স্বাভাবিক। আওয়ামী লীগ যে দুর্নীতি অন্যায় অত্যাচার করেছে, তারা ফিল্ডে থাকলেও জিততে পারবে না। ফিল্ডে যদি থাকেও জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি দিলে পরে সেই যে গভর্নমেন্ট আসবে, লেজিমেট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটাই করুক, এই ইনিশিয়েটিভ গুলো নিক। এটা হলো আমার সাজেশন। That will be more better, more fair, more clear.